আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গল্প শেয়ার করব, সেটা হচ্ছে জিনের প্রতিশোধ। গল্পটি আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের সাইফুল ভাই, সিরাজগঞ্জের গয়েশপুর থেকে। দেরি না করে গল্পটি বলা যাক। মৌলভী আব্দুল সুবহান সাহেবের সাথে আমার পরিচয় অনেক আগে থেকেই। 1991 সালে গয়েশপুর হাই স্কুলের শিক্ষক হিসেবে যোগদান করার মাধ্যমে পরিচয়ের ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পায়। উনি বয়সে অনেক বড় ছিলেন। তিনি ছিলেন একাধারে হাই স্কুলের শিক্ষক এবং গয়েশপুর জামে মসজিদের ইমাম। কিন্তু নির্বিরোধী এই ভালো মানুষটার প্রতি করা হয়েছিল খুব বড় অন্যায়। হাস্যকর এক অপরাধের ধুলো তুলে গ্রামের মানুষ কেড়ে নেয় তার ইমামত্ব। চাকরির মেয়াদ শেষ হলে তিনি চলে গেলেন পুরোপুরি অবসরে, কিন্তু তার সাথে যোগাযোগ ছিল। ধর্মীয় বিষয় ছাড়াও নানাবিধ আলোচনা করতাম আমরা। এই আলোচনার মাধ্যমে একদিন জানতে পারলাম তিনি পানি পড়া, তাবিজ দেওয়া পাশাপাশি ঝাড়ফুঁকও করেন। নতুন তথ্য হলো, আগে সব কম করতেন, কিন্তু সংসারের অভাবের কারণে এখন একটু বেশি করেন। যাই হোক, মূল গল্পে আসি। কর্মব্যস্ততার কারণে একসময় যোগাযোগ কমে যায়। মাসখানেক পর ওনার খোঁজ নিয়ে জানতে পারি উনি খুবই অসুস্থ। পরের দিনেই দেখতে যাই, দেখি ওনার দেহ কাঠামো শুকিয়ে যেন অর্ধেক হয়ে গেছে। আমি এসেছি জানতে পেরে পাশ ফিরে আমার দিকে শুলেন। তার অবস্থার কারণ জানতে চাইলে বলেন, না বাবা, এই অসুখ আমার আর সারবে না। এটা অসুখ না, না না, অত ভাববেন না। ভালো চিকিৎসা করালে আপনার অসুখ সেরে যাবে। কিন্তু তিনি মাথা এপাশ ওপাশ করতে লাগলেন। সেদিন চলে এলাম। এরপর কেটে গেল আরো 1 মাস। এক ভোরবেলায় হন্তদন্ত হয়ে বাসায় এলো মৌলভী সাহেবের মেজো ছেলে। বলল, ভাই, এখনই আমার সাথে চলেন। আমার আব্বা আপনার সাথে দেখা করার জন্য ছটফট করছে। মানে ওদের ভাষায় বললাম। গেলাম তার সঙ্গে। ঘরে ঢুকে দেখি অবস্থা আসলে খুব খারাপ। আমাকে দেখে সর্বশক্তি দিয়ে যেন নিজের কষ্ট সামলে রাখলেন। আমাকে ছাড়া ঘরের সকলকে বাইরে চলে যেতে বললেন। বাইরে যাওয়া মাত্র আমার হাত দুটো জাপটে ধরে ফিসফিসিয়ে বলল, বাবা, মনে আছে তোমাকে বলেছিলাম এটা কোনো অসুখ না? হ্যাঁ, মনে আছে। মিনিট খানেক অপলক আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর সত্যি শোনালেন এক ভয়ঙ্কর গল্প। তার জবানিতেই তুলে ধরেছি। মাস 4 আগে ঘোলাপাড়া থেকে 2 জন লোক এসেছিল। বলল তাদের পরিবারের এক মেয়েকে জিনে ধরেছে। তারা এসেছিল সকালে। বললাম, আজ আমার জরুরি কয়েকটা কাজ আছে, এখনো যেতে পারবো না, মাগরিবের পর যাব। বাড়ির ঠিকানা বলে লোক দুটো চলে গেল। মাগরিবের পর হেঁটেই রওনা দিলাম আমি। সেদিন ছিল পূর্ণিমার রাত। চারিদিকে জ্যোৎস্নায় আলোয় ঝলমল করছে। গয়েশপুর স্কুল ছাড়িয়ে উঠলাম ছোট যমুনা উপরের সেতুতে। সেতুর পর ডান হাতে বড় একটা বাজার, ডান সাইডে বড় একটা বাজার। খুবই খারাপ জায়গা, অনেক কিছু দেখেছি ওখানে। ঝাড়টার পাশাপাশি যেতেই মুখোমুখি এসে দাঁড়ালো সুদর্শন এক যুবক। সাধারণ কেউ দেখলে তাকে আর 10 জন মানুষের মতো মনে করত,
কিন্তু দু চোখের গনগনে দৃষ্টি মুহূর্তে আমাকে বলে দিল ওটা কি। অনেক বছর ধরে এরকম দৃষ্টির সঙ্গে আমি পরিচিত। কিছু না বলে পাশ কাটাতে গেলাম। মৌলভী সাহেব, আসর ছড়াতে যাচ্ছেন? হাসলো ওইটা। চুপচাপ এড়িয়ে গেলাম ওটাকে পেছনে ফেলে। যাবেন না মৌলভী সাহেব, বললো ওইটা। কেন? বললাম আমি। গেলে আপনার ক্ষতি হবে, কারণ আমি ধরেছি মেয়েটিকে। এবার রেগে গেলাম। কি ক্ষতি করবি রে তুই? তোর মতো এরকম অনেক জিনিস দেখা আছে আমার। মানে এই কথা মৌলভী সাহেব বলল ওই জিনটা। হুমকিও শুনেছি, কেউ ক্ষতি করতে পারেনি আমার, কিন্তু আমি পারবো। ভেসে এলো ঠান্ডা সুর। যা ভাগ বেটা, জিনটা আস্তে করে বলল, কিন্তু আমি পারবো। রাগে গা জ্বলে গেল আমার, মানে মৌলভী সাহেবের। খুব ভালো করলেন মৌলভী সাহেব। আর কথা না বলে পা চালালাম দ্রুত। পেছনেও আর সারা শব্দ নেই। ঘোলাপাড়া গিয়ে ভর হওয়া মেয়েটির সামনে দাঁড়ানো মাত্রই দাঁত খিচিয়ে বলল, কিরে হারামজাদা, এত মানা করলাম তাও তুই শুনলি না? এরপর অকথ্য ভাষায় গালাজ শুরু করলো মেয়েটা আমার দিকে। ঘন্টা দুয়েকের মধ্যে মেয়েটির আসর ছাড়ালাম। শেষমেশ তারালু হামাক, মানে জিনটা শব্দ করে বলতেছে, শেষমেশ তারালু হামাক তারালু, কুত্তার বাচ্চা, বুঝবো, এখন বুঝবো। এই বলে বিকট এক চিৎকার করে মেয়েটি জ্ঞান হারালো। কিছু পরে বাড়ির দিকে রওনা হলাম। মেয়েটির বাবার সাথে লোক দিতে চেয়েছিলেন, মানে ইয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি মানা করে দিলাম। ফিরতি পথে বাস ঝাড়টার কাছাকাছি আসতেই দেখলাম আবার ওটা এসে দাঁড়িয়েছে। এবার আর সুন্দর চেহারা নয়, আসল রূপে। চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার টুকরো। শরীরের উপরে অংশ সহ বাম পায়ের হাঁটু পর্যন্ত ভাল্লুকের মতো বড় বড় লোম। ডান পায়ে দগদগে ঘা। দুই হাঁটুর উপরে বাড়তি দুটো চোখ। আর মনে হলো রক্তের মতো লাল টকটকে বিরাট একটা জিভ নেমে এসেছে বুক পর্যন্ত। সে বলেছে, কি রে শুয়োরের বাচ্চা, মেয়েটির আসর ছাড়িয়ে দিয়ে এলি? আমাকে থাকতে দিলি না? ভয়ঙ্কর গলায় বলতে লাগলো ওই নরপশুটা। হারামজাদা, এত নিষেধ করলাম তাও শুনলি না কেন? প্রত্যেকটা কথার সাথে সাথে ছিটকে পড়ছে আগুনের কণা। আমার কাজ আমি করছি, বললাম যথাসম্ভব স্বাভাবিক সুরে। কাজ করেছিস তাই না? বল, অনেক শক্তি দেখালি। এত বড় সাহস তোর? এবার দেখ আমার শক্তি। দপ করে জ্বলে উঠলো একটা আগুনের গোলা। কিছু বুঝে ওঠার আগেই সোজা ছুটে এসে ঢুকে গেল আমার ভিতরে। পড়তে পড়তে সামলে নিলাম। সারা শরীর যেন আগুন ধরে গেছে। কোনো মতো বাড়িতে এসে সেই যে শুয়ে পড়লাম, আর উঠতেই পারলাম না। জানতাম আর উঠতে পারবো না, তাই তোমাকে বলেছিলাম এটা অসুখ না। মানে মৌলভী ভাইটাকে বলল। গত কয়েক মাস ধরে ওটা কেবল আমার ভিতরে বসে খলখল করে হেসেছে আর চুষে খেয়েছে আমাকে। চুপ করলেন মৌলভী সাহেব। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। খানিকক্ষণ পর বললাম, আর কিছু বলতে চান? এপাশ ওপাশ মাথা নাড়ালাম। বলতে চান না। কিছুক্ষণ থেকে বিদায় নিয়ে চলে এলাম। বাড়ি ফিরে আসার মিনিট 20 পরেই খবর পাই মৌলভী সাহেব মারা গেছে। কি অদ্ভুত একগুলো ঘটনা শোনালেন ভাইয়া। এরকমই হয়, অনেক খারাপ জিন আছে, তাদেরকে এরকম হুজুরেরা, এরকম মৌলভীরা ঝাড়ফুঁক দিয়ে অনেক মানুষ, মেয়ে মানুষ, ছেলে মানুষের কাছ থেকে জিনগুলো তাড়ালেও ওগুলো পরবর্তীতে আসে ওই মৌলভী হুজুরদের উপর অনেক নির্যাতন করে। অত যারা অনেক কিছু জানে, অত নিজেকে সামনে নিতে পারে, হয়তো যারা অত নিজেকে সামনে নিতে না পারে, তারা হয়তো মৃত্যুর কুলে ঢলে পড়ে। এই হলো গল্প, এটাই হলো গল্প।
যাই হোক, আমাদের গল্পটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, আর আমাদের একটু উৎসাহিত করবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।